স্ক্রিন দেখা যাচ্ছে? জি যাচ্ছে। ওকে, আজকে আমরা একটা মজার জিনিস শিখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো যে কমপ্লিট ইজ সেন্টেন্স উইথ এ কারেক্ট এন্ডিং, মানে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং বলা যায়। বাক্যগুলোর বাক্যগুলোর অর্ধেক এভাবে উপরে দেয়া থাকবে আর বাকি অর্ধেক নিচে দেয়া থাকবে এখানে। হ্যাঁ, আপনার সঠিক সঠিক উত্তর হিসেবে এ থেকে এর মধ্যে যে কোনো একটা বর্ণ 22 নম্বর প্রশ্নের পাশে উত্তর হিসেবে লিখতে হবে। এই 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 কোয়েশ্চেনটা কেমব্রিজ 9-10-এ আছে, তার মানে ইনশাল্লাহ আপনার রিয়েল এক্সামে পাবেন। তবে এটা গত প্রায় 5-7 বছর কিন্তু আসে না। এটার জায়গায় আসতো হেডিং ম্যাচিং। হুম, বাট এখন মোস্ট প্রবাবলি হেডিং ম্যাচিং এর জায়গায় এই প্রশ্নটা আপনাদের ইনশাল্লাহ আসবে। আর আসলে পসিবিলিটি হাই যে থার্ড প্যাসেজে আসবে, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। ঠিক আছে। আচ্ছা, ম্যাচিং এন্ডিং নিয়ে আপনাদের একটা টেনশন থাকে যে এই পুরো একটা বাক্যের এরকম ভাবে মিলাবো, আমি এটা কিভাবে খুঁজে পাবো। হ্যাঁ, ইন্টারেস্টিং তথ্য দিয়ে পড়ানোটা শুরু করি। এটা হচ্ছে এই ধরনের যে কোনো প্রশ্নের সাধারণত এমন কিওয়ার্ড দেয়া থাকে যেটা দ্বারা আমরা হুবহু প্যাসেজে এটা খুঁজে বের করতে পারি বা লোকেট করতে পারি। আসেন এটা এখন সলভ করে এটা হচ্ছে আমরা হাতে নাতে একটু প্রমাণ নিই কি ঘটনা। এগুলো সব কেমব্রিজ থেকে। রাইট। সবার আগে আমার সেখানে স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আগে প্রশ্নটা দাগায় ফেলবো, যেমন ডিজেপেন স্কেল ইনসেক্ট, তারপরে নিওডোমিশিয়া সাঙ্গাওয়ানি, এগুলো তো উইয়ার্ড নাম তাই না, তার মানে এগুলো হচ্ছে নাম। তারপর লিফ মাইনিং হিসপাইড, তারপর আর্জেন্টাইন উইভল, নেক্সট হচ্ছে স্যালভেনিয়া মোলেস্টা। এগুলা কি যে বলা আছে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট। পেস্ট মানে কি, পোকামাকড়, ক্ষতিকর পোকামাকড়ের ন্যাচারালি নিয়ন্ত্রণ পদ্ধতিগুলা নিয়ে এই প্যাসেজটাতে আলোকপাত করা হয়েছে। যেহেতু আমরা জানি যে কীটনাশকগুলো নিয়ন্ত্রণ করার, কৃষির যে পোকামাকড় এগুলো আমরা সাধারণত কেমিক্যাল দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, বাট প্রবলেম হচ্ছে এই পোকাগুলো খুব দ্রুত কেমিক্যাল রেজিস্ট্যান্ট হয়ে যায়। তারপর আমরা যত এগুলোর উপর স্প্রে করি বা অ্যাপ্লাই করি তাতে কোনো বিশেষ ফায়দা হয় না। অন দ্য আদার হ্যান্ড বায়োলজিক্যাল কন্ট্রোল মানে ন্যাচারাল ওয়েতে যদি এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করা যায় এটা মোটামুটি রিস্ক ফ্রি থাকবে। মোটামুটি কেন মোটামুটি রিস্ক ফ্রি বলা হচ্ছে, এই বায়োলজিক্যাল কন্ট্রোলে আমরা পোকা দ্বারা পোকা নিয়ন্ত্রণ করার ব্যাপারটা করা হয়। কিন্তু এই ক্ষেত্রে আবার একটা পোকাকে যে আলাদা একটা ভিন্ন পরিবেশে আমরা নিয়ে যাচ্ছি, এটা ওই জায়গায় আবার বেড়ে গেলে, মানে একবার যদি পোকাটা আবার খাপ খেয়ে নিতে পারে, ওখানে অনেক বেশি বেড়ে যায়, তখন আবার এটা নিয়ন্ত্রণ করা টাফ হয়। যে ব্যাপারটা আমরা ক্যালি ক্যালি ফ্লোরিডাতে এই ব্যাপারটা ঘটে। ঠিক আছে। তো এখানে দেখেন এই পোকাগুলোর ব্যাপারে বলতিছে, যেমন ডিজেপেন স্কেল ইনসেক্ট ফিড অন, তার মানে কি এই পোকা খায়। মানে এই পোকার খাবার কি এটা আমাদের খুঁজতে হবে। দ্বিতীয়টাও সেম, নিওডুমিশিয়া সাঙ্গাওয়ানি এর কি খাইতো, সেম, এর খাবার খুঁজতে হবে আমাদের। তারপরে বলছে লিফ মাইনিং হিসপাইড ব্লাইটেড, লিফ মাইনিং হিসপাইড দুর্দশাগ্রস্ত করেছিল। কোন ব্যাপার, কিসে, পোকা দুর্দশাগ্রস্ত করছিল কেমনে, সাধারণত এরা সাধারণত ওইগুলো খেয়ে ফেলে দেয়। মানে সেম জিনিসটাই তিনটাতেই বোঝাচ্ছে প্যারাফ্রেজ করে, যে একটা পোকার নাম দেয়া আছে আর তার পাশে সে কি খায় এটা খোঁজার ব্যাপারে হিন্টস দিছে। আর্জেন্টাইন উইভেলের ব্যাপারেও সেম বলা হচ্ছে যে সাকসেসফুল হয়েছিল এই প্রোগ্রামটা ইন ওয়াইপিং আউট, কি ওয়াইপ আউট করার ব্যাপারে বা কোন ব্যাপারে, কি মুছে ফেলার ক্ষেত্রে। মুছে ফেলার ব্যাপারে তো কথাই হচ্ছে যে পোকা, আরেক প্রজাতির ক্ষতিকর পোকা। ঠিক আছে।
স্যালভেনিয়া মোলেস্টা প্লেগস, মানে স্যালভেনিয়া মোলেস্টা দ্বারা প্লেগ আক্রান্ত হয়েছিল কি? ওভারঅল অ্যাকচুয়ালি পোকার নাম দেয়া আছে আর তারা কি খায় এটা খুঁজে বের করার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে। আসলে এখন আমরা প্যাসেজে যাই, এই নামগুলো আমরা খুঁজবো। মনে রাখবেন আপনার ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট এন্ডিং এই ধরনের প্রশ্নে আপনার হয় আপনার প্রশ্নে অথবা আপনি এই অপশনগুলোর মধ্যে এমন কিওয়ার্ড পাবেন প্রায় প্রত্যেকটার ক্ষেত্রে যেটা দ্বারা আপনি ফার্স্ট এর লোকেট করে ফেলতে পারেন। ঠিক আছে, এখন কাজে নাম। আর্জেন্টাইন উইভেল, ডিজেপেন স্কেল ইনসেক্ট। আচ্ছা, এই দুইটা যেহেতু এখানে খুঁজে পাইছি, এই দুইটা দ্বারা আনসার করা শুরু করে দেই। আপনাদের যেহেতু মেইন প্রবলেম থাকে যে টাইম ম্যানেজমেন্ট, তাই না? তো আর্জেন্টাইন উইভেল, তারপরে বলা হয়েছে ইরাডিকেশন অফ, আচ্ছা আমি এগুলো ধরলাম বুঝি না, এখানে লেখা ওয়াটার হেইসিন্থ, ওয়াটার হেইসিন্থ কথাটা এখানে আছে, সো আপনি ওয়াটার হেইসিন্থ এটা উত্তর হিসেবে ই। আর্জেন্টাইন উইভেল ইজ ইকুয়াল টু ওয়াটার হেইসিন্থ, ই। স্নেহা বোঝা যাচ্ছে? জি স্যার। ডিজেপেন স্কেল ইনসেক্টের ব্যাপারে বলতেছে নটোরিয়াস, ডিফলিয়েন্স, এই ধরনের ওয়ার্ড গুলো এত কঠিন শব্দ সাধারণত আপনাকে কনফিউজ করার জন্য দেয়, এগুলা কেটে দেন আপনি, সমস্যা নেই। আপনি তো ফ্রুট ট্রিজ বোঝেন তাই না? আমরা যে কেউ যেগুলো বুঝবে এইরকম ধরনের শব্দ আমরা প্রশ্নের মধ্যেও খুঁজবো এবং প্যাসেজের মধ্যেও খুঁজবো ফার্স্ট আনসার করার জন্য। ডিজেপেন স্কেল ইনসেক্টের পরে বলা হচ্ছে যা যা আছে এগুলো আমরা বুঝি না তাই কেটে দিছি, ফ্রুট ট্রি বুঝি, ফ্রুটি আনসার হবে। এই দেখেন এখানে ফ্রুট ট্রি ডি, ডিজেপেন স্কেল ইনসেক্ট ইজ ইকুয়াল টু ডি। আচ্ছা, দুইটা আনসার পাইছি, এটার একটা আনসার পেয়ে গেছি আমরা, আর একটা আর্জেন্টাইন উইভেল। এখন এর পরে চলে যাব, দেখি খেলা হবে আজকে। এখানে বলতেছে স্কিমিং কাকে বলে। দেখেন আমি কিন্তু এগুলো পড়ে পড়ে বোঝার সবকিছু আমি কিন্তু চেষ্টা করতেছি না, আমি প্রশ্ন থেকে হিন্টস পাইছি, আমি এই হিন্টসটা ডাইরেক্ট খুঁজে বের করবো, ওইটার পাশে আমি আনসার পেয়ে যাবো। লিফ মাইনিং হিসপাইড একটা আছে, লিফ মাইনিং হিসপাইড প্লেগ করছে কিসে? কোকোনাট গ্রুপস, মানে কোকোনাটের চারা, এইরকম কোকোনাটের চারা, চারা গাছগুলো নষ্ট করে দিছে। কোকোনাট, কোকোনাট ট্রিজ সি, লিফ মাইনিং হিসপাইড, লিফ মাইনিং হিসপাইড ইজ ইকুয়াল টু সি। আমি কি করতেছি, আমি এই কিওয়ার্ডটা প্যাসেজে যখন খুঁজে বের করছি, ফর যে এক্সাম্পল নিওডুমিশিয়া সাঙ্গাওয়ানি, তারপর একটু পড়তেছি যার মধ্যে ইজি ওয়ার্ড কোনটা সবচাইতে, ওয়াজ ফাউন্ড ইউজফুল ইন কন্ট্রোলিং দ্য রোড গ্রাস, গ্রাস তো বুঝি আমরা তাই না, ঘাস, স্কেল ইনসেক্ট। আচ্ছা নিওডুমিশিয়া সাঙ্গাওয়ানি এটা হচ্ছে গ্রাস স্কেল ইনসেক্ট, এই যে গ্রাস স্কেল ইনসেক্ট এইচ, নিওডুমিশিয়া সাঙ্গাওয়ান এইচ দিয়ে দিলাম, পাস। আর একটা বাকি থাকলো স্যালভেনিয়া মোলেস্টা, অলরাইট। এই যে স্যালভেনিয়া মোনেস্টার ব্যাপারে বলা হচ্ছে, এখানে দেখেন তো রাইস, সবচেয়ে ইজি ওয়ার্ড একটা, রাইস ফিল্ড, এই যে রাইস ফিল্ড, বি এক্স, রাইস ফিল্ড। এখন বলেন এতখানি যে যে করাইলাম এটা এতটুকু কি বুঝছেন স্ট্র্যাটেজিটা আপনারা সবাই? স্নেহা, জি স্যার, বুঝছি। যে আপনাদের ওকে, যে স্ট্র্যাটেজিটা হইলো আপনারা প্রশ্ন দেখে নার্ভাস হওয়া, প্রশ্ন দেখে বুঝতে যাওয়ার প্রয়োজন
নাই, আপনার দৃষ্টিভঙ্গি থাকবে আমি একটা জিনিস যখন সলভ করব, আমি তখন সবগুলো প্রশ্ন, ধরেন একটা প্যাসেজে 13টা প্রশ্ন থাকবে, আমি 13টা সুন্দর করে বুঝে বুঝে দাগায় ফেলবো আমি কিওয়ার্ড অনুযায়ী, হ্যাঁ। এরপর আমি চেষ্টা করব সবসময় 3টা করে প্রশ্ন দেখে প্যাসেজে যাওয়ার, 3টা করে প্রশ্ন দেখে প্যাসেজে যে আমি কি করব, আমি যদি একবারে ইজি ভাবে বলি, এরকম 6 থেকে 7টা করে আপনাদের প্যারা থাকে এক একটা আইএলটিএস এর প্যাসেজে। এই 6টা বা 7টা প্যারার প্রথম আর শেষ 1.5 লাইনের মধ্যে সাধারণত 70% ক্ষেত্রে ওভারঅল আনসার গুলান থাকে, ঠিক আছে। এর বাইরে যদি আপনারা মানে এই প্যারাগুলোর মাঝে খুঁজতে যান, আমি বলবো আপনার কিওয়ার্ড অনুযায়ী আগানোর চেষ্টা করবেন। কিওয়ার্ডটা যখন পাইলেন, ওর আশেপাশে 2-1 লাইন পড়বেন, পড়ার মধ্যে বেশিরভাগই তো কঠিন, বুঝবেন না কিছু, ওগুলো পেন্সিলে কেটে যান, যে অংশটুকু বা যে ওয়ার্ডটা বুঝেন ওইটা আপনি জাস্ট সিলেক্ট করেন, আর ওই অনুযায়ী আপনি কোরিলেশন বের করে আপনার আনসারটা করে ফেললেন। মানে আমি বুঝাচ্ছি যে প্রশ্নটাও আমার পুরাটা বোঝার, অথবা আমার প্যাসেজে ওইটা পাইলে কোথাও খুঁজে পাইলেন, যেমন এখানে বলতেছে ডিজাপিন স্কেল ইনসেক্ট হাইফেন দিয়ে বলতেছে নটোরিয়াস ডিফলিয়েন্স, আপনি ডিফলিয়েন্স কথাটা কখনো শোনেন না, আপনি এটা পড়ে বুঝতে গেলে আপনার অতক্ষণই বোঝার মানে সে সময়টা তো আপনার হাতে নাই, তাই না। আপনি ফ্রুট ট্রিজ বুঝেন, আপনি ফ্রুট ট্রিজ এখানে অপশন হিসেবে খুঁজছেন, ইদেন ফ্রুট ট্রিজ আমরা পেয়ে গেছি আনসার হিসেবে, তাই না। ওকে, এখন নেক্সট প্যাসেজ। এবারটা একটু টাফ, এবারটা একটু টাফ। ম্যাকেট আমি লাইফে যতবার করছি আমার কাছে একটু টাফ লাগছে, বাট ইন্টারেস্টিং। ওকে, অলরাইট। এটা কেমব্রিজ বুক 7 টেস্ট 2 প্যাসেজ 3, মানে মোটামুটি কেমব্রিজের বুক 12 পর্যন্ত এই ধরনের প্রশ্নগুলো ছিল, তারপরে প্রায় 5-7 বছর 10 বছরের মতো আসে নাই, বাট এখন আসবে ইনশাল্লাহ। Right. হুম, আচ্ছা, এটা কি রিলেটেড দেখেন, এটার নাম হচ্ছে ম্যাকেট। ম্যাকেট নামে একটা জায়গার কথা বলা হচ্ছে, এই জায়গার রুরাল ট্রান্সপোর্ট প্রজেক্ট, যে একটা একদম প্রত্যন্ত এলাকাতে আপনি যোগাযোগের ব্যবস্থাটা সচল এবং পারফেক্ট করার জন্য একটা ইন্টারেস্টিং যোগাযোগ ব্যবস্থা তৈরির কার্যক্রম বা প্রজেক্ট, ঠিক আছে। প্রশ্ন দেওয়া আছে 4টা, 36, 37, 38, 39, এর মধ্যে 4টা যেহেতু দেওয়া আছে, দুটো ইজিলি আপনারা রাখবেন। 4টা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে 2টা আপনারা ইজিলি পারবেন। প্রথমটাতে বলা হচ্ছে ফুট ব্রিজ, স্টেপ মানে সিঁড়ি, হ্যান্ড রেইলস, আচ্ছা এগুলার কনস্ট্রাকশন। তারপর ফ্রিকুয়েন্ট ব্রেকডাউনস মানে প্রায় নষ্ট হয়ে যাওয়া, কিসের, বাসের, বাস এবং ট্রাকের, কোথায়, ম্যাকেটে, ম্যাকেট নামের জায়গাটাতে। তারপর বলতেছে সেকেন্ডারি রোড এবং পথ, ফর এক্সাম্পল বাইপাস বলা হচ্ছে এগুলো, প্লাস বাইপাস রাস্তা, এগুলোর ইমপ্রুভমেন্ট, ম্যাকেট জায়গাটার বছরের কিছু সময় ধরে, যেমন বিল বা হাওর এলাকা 3 মাস ধরে যোগাযোগের বাইরে চলে যায়, পানিতে ডুববে, ওরকম নেকেড বছরের একটা সময় জুড়ে আইসোলেটেড থাকে, বিচ্ছিন্ন পুরোপুরি, ঠিক আছে। অলরাইট, এখন আমরা আমরা কি করব এটা, আমরা এটার ফুট ব্রিজ, স্টেপ, হ্যান্ডরেইল, এগুলো আমরা খুঁজবো এটা কোথায়, প্যারাগুলার প্রথম আর শেষ 1.5 লাইনের মধ্যে সাধারণত। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বেশিরভাগ জিনিসপত্র ট্রান্সপোর্ট করা হইতো পথ বরাবর, যেটার যে ধরনের পথের শর্টকাট ছিল আপ অ্যান্ড ডাউন দ্য হিল সাইডস, বাট দ্য পাথস
ওই রাস্তাগুলার সেফটি খুব কম ছিল, এবং এই কারণে জার্নিটা পায়ে হেঁটে যাইতে হইতো, অনেক আর্ডুয়াস, অনেক কষ্টসাধ্য হয়ে যেত পায়ে হেঁটে যাওয়া জার্নি। ইট মেড সেন্স টু ইমপ্রুভ দ্য পাথস বাই বিল্ডিং স্টেপ হ্যান্ডরেইল ফুটব্রিজ। পাইছি, এখানে বলছে আগে ফুটব্রিজ স্টেপ হ্যান্ডরেইল, আর এখানে বলছে মাঝেরটা আগে দিছে স্টেপ, তারপরেরটা রেল স্টেপ। আচ্ছা, এটার আনসার দেয়া আছে। আচ্ছা, জাস্ট মোমেন্ট। হুম। নাকি স্ক্রিন দেখতে পারতেছেন পুরাটা, মানে দুইটা উইন্ডোয়? হ্যাঁ, ওকে, জি স্যার পাচ্ছি। ঠিক আছে। তো আমরা এটা খুঁজে বের করছি, আমরা এই ওয়ার্ড গুলান জাস্ট লোকেট করে, হ্যাঁ। এটা ডির সাথে ম্যাচ করে, ডিতে বলা আছে যে কনস্ট্রাকশন অফ ফুটব্রিজেস স্টেপ অ্যান্ড হ্যান্ডরেলস ইমপ্রুভ পাথস ইউজড ফর ট্রান্সপোর্ট আপ অ্যান্ড ডাউন হিল সাইড। এখন এইটা কিভাবে ওটার আনসার হবে মিলানোর জন্য কিওয়ার্ড হচ্ছে এই যে আপ অ্যান্ড ডাউন হিল সাইড একটা কিওয়ার্ড, আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট। এখানে দেখেন এই কথাটা লেখা আছে, এই দেখেন হিল সাইড, ঠিক আছে স্নেহা? জি স্যার ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পারছেন? এই তো আপ অ্যান্ড ডাউন দা হিল সাইড, এই কথাটা আমি এখানেও পাইছি, হুম। প্লাস এটার সাথে বাকি অংশ হিসেবে এই কিওয়ার্ড গুলো আমি এখানে পাইছি। আমি পুরোটা এটা বুঝতে যাব না, কারণ এটা টাইম কনজিউমিং হবে আদারওয়াইজ। ঠিক আছে, নেক্সট আমরা 37-এ বলতেছে ফ্রিকুয়েন্ট ব্রেকডাউনস অফ বাসেস ট্রাকস ইন মার্কেট। আর বাকি অংশ হচ্ছে আইতে বলা আছে হিন্ডার্ড। হিন্ডার্ড জানি, এটা দিচ্ছে আপনি যাতে টাফ লাগে আপনার কাছে। হিন্ডার্ড মানে বাধা দেয়া। কি বাধা দিবে? টু মেক দ্য এক্সিস্টিং ট্রান্সপোর্ট সার্ভিস মোর এফিশিয়েন্ট, যাতে এক্সিস্টিং যে ট্রান্সপোর্ট সার্ভিস অলরেডি আছে, বর্তমানে যে যোগাযোগ ব্যবস্থা, এটাকে যাতে আরো এফিশিয়েন্ট করা না যায়, তাতে বাধা বাধা দিচ্ছিল যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে প্রায়ই
পাহাড়ি এলাকা এলাকা না, অনেক উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় চলার কারণে বাস এবং ট্রাক গুলো প্রায়ই এটা ব্রেকডাউন মানে নষ্ট হয়ে যায়। ঠিক আছে। এখানে একটা মজার জিনিস দেখেন, 36 এখানে দিচ্ছে, 37 এখানে, বাট 38 39 এই জায়গায়। এই দুইটা আপনারা ইজিলি পারতেন। আমি শুরুতে এই চারটার মধ্যে ম্যাথের মতো দুইটার কথা যে বলছিলাম আপনারা ইজিলি পারবেন, ওই দুইটা হচ্ছে এই দুইটা। আচ্ছা, 36 নাম্বার এখানে পেয়েছি, 37 এখানে বলতিছে দা এফোর্ট। দেখছেন, বলছিলাম না প্যারাগুলো প্রথম আর শেষ 1.5 লাইন আনসার থাকে। দা এফোর্ট টু ইমপ্রুভ দা এফিসিয়েন্সি, এই কথাগুলা দেখেন এই দুই জায়গাতে আছে। এফিসিয়েন্সি, এফিসিয়েন্ট অফ দা এক্সিস্টিং ট্রান্সপোর্ট সার্ভিস, এক্সিস্টিং ট্রান্সপোর্ট সার্ভিস, এক্সিস্টিং ট্রান্সপোর্ট সার্ভিস। তো এই অংশটুকু আমি ম্যাচ করাইতে পারছি। এখন এই ফ্রিকুয়েন্ট ব্রেকডাউনটা দেখি। এই জায়গায় বলতে চাই তো, মোস্ট অফ দা মোটরাইজড ভেহিকলস ইন দ্যাট ডিস্ট্রিক্ট ব্রোক ডাউন। এই তো এই কথাটা ম্যাচ করলো। ব্রোক ডাউন ইজ ইকুয়াল টু, এই তো ব্রেকডাউন। ঠিক আছে। আচ্ছা, এবং এই যে লক্ষ্য করেন আপনারা, কেমব্রিজ তো আমি লিখি নাই আপনাদের জানা মতো, তাই না? সব এদের প্যারাগুলোর দেখেন, প্রথম বা শেষ 1.5 লাইন, প্রথম 1.5 লাইন, প্রথম 1.5 লাইন, প্রথম 1.5 লাইনের মধ্যে আনসার আছে। ঠিক আছে। এখন আমরা তাহলে 38-এ যাই। 38-এ বলতেছে, 38-এ আনসার জিতে আছে। আচ্ছা, ইমপ্রুভমেন্ট অফ সেকেন্ডারি পাথ, মানে কথার কথা যে বাইপাস রাস্তাগুলোর ইমপ্রুভমেন্ট ওয়াজ ডান অনলি অ্যাট দ্য রিকোয়েস্ট অফ লোকাল পিপল। এটা মানে ওই বাইপাস গুলো বানানো হয়েছিল স্থানীয় লোকদের রিকোয়েস্টের কারণে, হু এর উইলিং টু লেন্ড এ হ্যান্ড, যারা নিজেরা হাত লাগাইতে মানে নিজেরা কাজে সাহায্য করতে, নিজেরাই ধরেন যে মজুর হিসেবে বা শ্রমিক হিসেবে কাজ করতে উইলিং, উৎসাহী ছিল তাদের অনুরোধে। আচ্ছা, তো ওই 38 নাম্বারটা এখানে দেওয়া আছে যে এই যে সেকেন্ডারি রোড, দেখছেন? সেকেন্ডারি রোড, সেকেন্ডারি রোড, তারপরে ইমপ্রুভ, ইমপ্রুভড at the request of communities, at the request of local people, local people তো কমিউনিটির লোকজন, তাই না? who were willing to participate in construction and maintenance। এই তো যারা, উইলিং টু কি সুন্দর করে ম্যাচ করে দিছে, উইলিং টু লেন্ড এ হ্যান্ড আর উইলিং টু পার্টিসিপেট, এই কথাটা বলছে। আইএলস অনেক মজার, কিন্তু আপনার চিন্তা করতে হবে। আপনি যদি নিজেই মনে করেন যে আইএলস 20-এর মতো কঠিন। তারপর 39-এ আসি। বলতেছে ম্যাকের বছরের কিছু সময় জুড়ে বিচ্ছিন্ন থাকতো, বা বিচ্ছিন্ন থাকার ব্যাপারটা ওয়াজ নো লঙ্গার আ প্রবলেম। এটা কোনো সমস্যা ছিল না ওয়ান্স, যেই না দ্য রোডস হ্যাভ বিন ইমপ্রুভ, যখন থেকে রোডস ভালো হয়ে গেছে। এখন যদি বাংলাদেশের মতো এলিভেটেড এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানে উপর দিয়ে উঁচু রাস্তা বানানো হয় পাহাড়ি প্লেসে, তাহলে কিন্তু আল্লাহর রহমতে ওয়েদার বা বন্যা যাই হোক, ওরা সেম ভাবে জায়গাটা অ্যাক্সেসেবল থাকবে, মানে যাতায়াত করা যাবে। এখন এইটার আর এইটার এই কিওয়ার্ড গুলা না আমরা মিলাবো এই জায়গায়। ইমপ্রুভমেন্ট and accompanying maintenance system had helped make the district center accessible throughout the year। আচ্ছা, তো বলতেছে রাস্তার ইমপ্রুভমেন্ট এবং মেইনটেনেন্স ব্যবস্থা ভালো হওয়ার দরুন ডিস্ট্রিক্টটা সারা বছর অ্যাক্সেসেবল হয়ে গেছিল। হুম। এখন এই জিনিসটা প্যারাফ্রেজ করে এখানে বলছে যে যেই থেকে রাস্তার উন্নতি হয়েছে সেই থেকে ম্যাকেটের বছরের কিছু সময় আইসোলেটেড থাকা আর কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, এটা একটু টাফ ছিল।
এর একটু টাফ ছিল, কারণ এটাতে যে প্যারাফ্রেজ করছে অনেকেরই বুঝতে একটু টাফ হইতে পারে, যাদের 6.5 এর মধ্যে ক্যাপাবিলিটি। স্নেহা, বোঝা যাচ্ছে? জি আপনারা স্যার ক্লাস যাচ্ছে। চলাকালীন অবস্থায়ও কোনোটা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করুন। এগুলান আমার এতবার গুলে খাওয়ার মতো করে নিজের প্র্যাকটিস করা আছে 100 টাইমস অ্যাট লিস্ট। তারপর আমি প্রায় গত 4-5 বছর ধরে এগুলো পড়াচ্ছি। হ্যাঁ, তো এই রিলেটেড এগুলার যে কোনো প্রশ্ন আপনি পড়ানো অবস্থায় আর বুঝেন। লাস্টেরটা একটু আবার বলবেন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, লাস্টে বলা হচ্ছে ম্যাকের যে বছরের কিছু সময় ধরে আইসোলেটেড থাকতো, মানে বিচ্ছিন্ন থাকতো, মানে যোগাযোগ ব্যবস্থা, কোনো যোগাযোগ করা যাইতো না, ওই জায়গায় যাতায়াত হইতো না, এইটা আর কোনো সমস্যা ছিল না কখন, যেই থেকে রাস্তাটা ইমপ্রুভ হয়ে গেছে। মানে রাস্তা ইমপ্রুভ হয়ে গেছে দেখে ম্যাকেট এখন আর আইসোলেটেড না, ম্যাকেট সারা বছর অ্যাক্সেসেবল, এইটা বুঝাইছে সেইটা। তো এই সেম জিনিসটা এই জায়গায় বলতিছে যে রাস্তার উন্নয়ন এবং মেনটেনেন্স সিস্টেম এর কারণে দ্য ডিস্ট্রিক্ট সেন্টার, ডিস্ট্রিক্টটার কেন্দ্রটা সারা বছর ধরে অ্যাক্সেসেবল হয়েছে। এখানে বলতিছে সারা বছর রাস্তা রাস্তা ইমপ্রুভ হওয়ার জন্য সারা বছর অ্যাক্সেসেবল হয়েছিল, বা যাতায়াত ব্যবস্থা, যাতায়াত করা যাইতো ওই জেলাতে। আর এখানে প্যারাফ্রেজ করে বলছে যে যেই থেকে রাস্তা ইমপ্রুভ হয়েছে সেই থেকে ম্যাকেটের বছরের কিছু সময় আইসোলেট থাকা এটা কোনো প্রবলেম ছিল না, তার মানে আইসোলেট থাকতো না। এখানে খেলছে আপনার সাথে, আইসোলেটেড থাকা সমস্যা ছিল না। এটা দ্বারা সবাই হয়তো বুঝবে না যে এ দ্বারা বোঝানো হয়েছে ওটা আর আইসোলেটেড ছিলই না। স্যার এমন একটা না পারলে কিছু হবে না স্যার, বাদ দিলাম। এই জন্য এটা কে বললো মাঝে? জি স্যার। এই তো এই জন্য তোমার সব এক্সেল পারতে হবে নাকি এমন কোনো? কি আপনি রিয়েল এক্সামেও যখন অ্যান্সার করবেন, এরকম প্রত্যেকটা প্যাসেজে আপনার প্রায় 3 থেকে 4টা এরকম মোস্ট প্রবাবলি পাবেন, আপনি কমপক্ষে 3টা তো গ্যারান্টিড পাবেন। তো এগুলানের মধ্যে 2-1টা যদি আপনি পাস, আমি বলতেছি না ওগুলো আপনার শিখতে হবে না, বলতেছি রিয়েল এক্সামের দিনও জেদ জেদ করবেন না। জেদ করবেন না যে একটা পারেননি, 1 মিনিটের বেশি সময় লাগতেছে, আপনি পাস করে চলে যান। তাহলে হয় ওইটা পারবেন, আদারওয়াইজ স্টিল আপনার একটা অ্যাকসেপ্টেবল স্কোর। নেক্সটে যাই, এটা মজা। এনলেস হারভেস্ট, এটা হচ্ছে স্যালমন, স্যালমন ইন্ডাস্ট্রি নিয়ে। স্যালমন মাছ কিন্তু অনেক মজা। আচ্ছা, এটা একবার রিয়েল এক্সামে আসার মতো, ট্রাস্ট মি, এটা একটা রিয়েল এক্সামে আসার মতো। কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6। আচ্ছা, আপনাদের এটা তো ব্যাকডেটেড বই থেকে কেমব্রিজের, আপনাদের 4টা আসবে, 4টার মধ্যে 2টা মোটামুটি ইজিলি পারবেন, চেষ্টা করবেন। যদি শুধুমাত্র প্যারাগুলার প্রথম আর শেষ দের লাইনের মধ্যে আপনার আনসার গুলো খুঁজেন, এবং পুরোটা মিনিং ওয়াইজ না মিলায় কিওয়ার্ডের মতো মিলে, যে এটার 2টা শব্দ আমি এখানকার 2টা শব্দ যেখানে পাইছি, এই জায়গাটার মধ্যে, এই পুরো বাক্যের মধ্যে কথার কথা আমি আরো 2টা এমন শব্দ পাইছি যেটা এখানকার কোনোটার সাথে ম্যাচ করে, ব্যাস আপনি ওটার আনসার দিয়ে দেন, আনসার হিসেবে। ঠিক আছে? অলরাইট। এখন এই দেখেন এতখানি ফাঁকা কেন ছিল, এগুলা থাকলে সাধারণত সেকেন্ড বা থার্ড প্যাসেজে আসবে। সেই সেকেন্ড বা থার্ড প্যাসেজে তো প্যারার, মানে প্যাসেজের লাস্টের 2-3 প্যারার মধ্যে দেখবেন যে হয়তো আনসার গুলো থাকবে এরকম। আচ্ছা, 21 নাম্বার বলতিছে আলাস্কাতে বায়োলজিস্টরা অ্যাডাল্ট ফিশের উপরে চেক মানে নজর রাখতেছিল। কি কারণে? টু এনশিওর দ্যাট ফিশ নাম্বারস আর সাফিসিয়েন্ট টু পারমিট ফিশিং, এটা নিশ্চিত হওয়ার জন্য যে মাছ ধরা যে অনুমতি দিব বা অ্যালাউড থাকার জন্য সাফিসিয়েন্ট নাম্বারের মাছ আছে কি। এখানে বলতেছে দেয়ার আর বায়োলজিস্ট থ্রু দ্য স্টেট consistently monitoring adult fish
অ্যাজ দে শো আপ টু স্পন, যখনই বায়োলজিস্টরা পুরো স্টেট জুড়ে সব সময় নজর রাখে অ্যাডাল্ট মাছগুলোর দিকে, অ্যাজ যখনই এগুলাকে দেখা যায়, টু স্পন ডিম ছাড়ার জন্য, স্পন মানে ডিম ছাড়া, ডিম ছাড়ার জন্য যখনই এগুলোকে দেখা যায়, ঠিক আছে। The biologists sit in the streamside counting towers, study sonar, watch from aeroplanes and talk to fishermen. আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে এক্স্যাক্টলি কিন্তু হুবহু বলে নাই যে টু এনশিওর দ্যাট যে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে, পারমিট করা ফিশিং এর রিলেটেড, হ্যাঁ, এইটা ব্যাপারটা হিন্টস দিছে যে যখন মাছেরা ডিম ছাড়তে আসে, হুম, তখন এগুলোর উপরে ওরা কন্টিনিউয়াসলি নজর রাখে। কেন নজর রাখে? আপনি নিজে নিজেকে একটু প্রশ্ন করেন, যাতে পর্যাপ্ত পরিমাণে এই মাছের সরবরাহটা বা আছে কিনা, এটা যাতে এই ব্যাপারটা যাতে এনশিওর করা যায়। আচ্ছা, এটা একটু ভজকট লাগতেছে না, একটু উইয়ার্ড? এই দেখেন, এটা কিন্তু 21 নম্বর আমি দাগ দিয়ে রাখছি, কারণ কি? ও, আপনারা তো ভুলে গেছিলেন মনে হয়, সালমান স্যার কি বলছে, প্রথমটা আর শেষেরটা আপনাকে প্যারা দিব। 22 নম্বরে আসি। বায়োলজিস্টদের বায়োলজিস্ট হ্যাভ দ্য অথরিটি, বায়োলজিস্টদের সেই কর্তৃত্ব আছে টু লেবেল দেয়ার প্রোডাক্টস ইউজিং দ্য এমএসজি লোগো, যে তারা, আচ্ছা একটা জিনিস দেখি, জি, বায়োলজিস্টদের সেই পাওয়ারটা আছে, অথরিটি আছে, কি ই না এফ, ই, যাতে বায়োলজিস্টদের অথরিটি আছে টু স্টপ পিপল ফিশিং ফর স্পোর্ট, মানুষ যারা খেলা হিসেবে বা শখ করে মাছ ধরতেছে, এটা ওরা যে কোনো সময় এটা ওরা বন্ধ বন্ধ করে দিতে পারে। যা 22-এ বলতিছে, বাট অন এনি গিভেন ডে ওয়ান অর মোর ফিল্ড বায়োলিল, একজন বা একাধিক বায়োলজিস্টরা ইন এ পার্টিকুলার এরিয়া ক্যান পুট এ হল্ট, হল্ট মানে কি, দাঁড়ান, বন্ধ করা, স্টপ করে দেয়া, টু ফিশিং, বাট অন এনি গিভেন ডে, একজন অথবা একাধিক বায়োলজিস্টরা একটি বিশেষ এরিয়াতে ফিশিং এ মানে মাছ ধরার উপরে, মাছ ধরায় হল্ট করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। এখানে হল্ট ইজ ইকুয়াল টু স্টপ, ঠিক আছে। 22 সুন্দরভাবে মিলানো গেল। 23-এ বলতিছে ইন সিজন অ্যাবান্ডান্স বেসড ম্যানেজমেন্ট। স্যার 22টা বুঝি নাই, 22 নম্বর আচ্ছা, স্যার। 22-এ বলতিছে বায়োলজিস্টদের সে অথরিটি মানে কর্তৃত্ব বা পাওয়ার আছে, ওরা মানুষদের শখের বশে মাছ ধরা বন্ধ করতে পারে, ঠিক আছে। এখানে স্টপ কথাটার সমানুপাতিক কথা হচ্ছে হল্ট, হল্ট। মাঝে এবার বোঝা গেছে? জি স্যার, এটাই বুঝি নাই, হল্ট মানে যে স্টপ স্যার। এই জন্যে এই একটা ওয়ার্ড দিয়ে এরকম ভেজাল করে। 23-এ বলতিছে ইন সিজন অ্যাবান্ডান্স বেজ ম্যানেজমেন্ট অ্যালাউ করেছিল অ্যালাস্কার স্যালমন ফিশারিদের সাকসেসফুল হওয়ার হইতে অ্যালাউ করছিল, মানে সেই ব্যবস্থা করে দিছিল। 23-এ বলতিছে দিস দিস ম্যানেজমেন্ট মেকানিজম অ্যালাউড, অ্যালাউড কথাটা এখানেও আছে, দেখেন অ্যালাউড কথাটা এখানেও আছে, অ্যালাউ করছিল অ্যালাস্কার স্যালমন স্টক এবং স্যালমন ফিশারি টু প্রসপার, প্রসপার মানে উন্নতি করা, হুম, প্রসপার ইজ ইকুয়াল টু সাকসেসফুল, এটা সলভ। তারপরে বলতেছে মেরিন স্টুয়ার্ড কাউন্সিল অথবা এমএসসি ওয়াজ এস্টাবলিশ, কেন এস্টাবলিশ করা হয়েছিল? টু রিকগনাইজ ফিশারিজ, ফিশারিজ গুলাকে চেনার জন্য, দ্যাট কেয়ার ফর দ্য এনভায়রনমেন্ট, যারা পরিবেশের যত্ন নেয় বা পরিবেশবাদী, পরিবেশের পক্ষে। তো মেরিন স্টুয়ার্ডশিপ কাউন্সিলে যান,
The Marine Stewardship Council commissioned a review of Alaska fisheries. The council was founded. এখন বলবে উত্তরটা। The council was founded in এত সার্টিফাইজ ফিশারিদের সার্টিফাই করে that meet high environmental standard, যেগুলা environmental standard মানে পরিবেশগত ব্যাপারগুলো মেনটেন করে তাদেরকে। To recognize fisheries that care the environment, এখানে environment দেখে পাইছি আমি এই জায়গায়, তাই আমি দিয়ে ফেলছি সরি। দেখছেন 21 নম্বর কি প্যারাটা দিছিল, ওটা তো আটকায় থাকা যাবে না, শেষেরটাও প্যারা দিবে দেখেন। তারপর এখানে বলতেছে as a result of the collapse of salmon runs in এত 1999 সালে স্যালমন হচ্ছে কলাপস করছিল মানে কমে গেছিল, তাতে দা স্টেট ডিসিশন নিছিল টু ক্লোজ ডাউন অল ফিশারি, যা আপাতত সব ফিশারিজ অফ থাকবে। এই দেখেন স্যার কলাপস মানে কি স্যার কমে যাওয়া নাকি স্যার কলাপসের একটা বাংলা আছে সংঘর্ষ? হ্যাঁ, কোলাপস মানে মানে ভেঙে পড়া। ভেঙে পড়া। এখানে বলতেছে দ্য স্টেট reacted quickly closing down all fisheries even the necessary for the, এই তো এই জায়গাটায় অ্যান্সারটা বলছে। এটা একটু আপনি উপরে এই অংশটুকু পড়লে আপনি হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে দ্য স্টেট reacted quickly closing down all fisheries, এখানে তো ক্লোজিং ডাউন অল ফিশারিজ ইজ ইকুয়াল টু ক্লোজ ডাউন অল ফিশারিজ ম্যাচ করছে। আর এটা 1999 সালের স্যালমনের, তো দা স্টেট ডিসাইডেড কথাটা আমি পাইছি স্টেট রিয়াক্টেড কুইকলি, এটা তো 26। ও হ্যাঁ, ক্লোজ ডাউন। আচ্ছা এখন 26 নাম্বার আসি। 26-এ বলতেছে 2000 সালের সেপ্টেম্বরে এইভাবে বের করুন, এই 2000 সালের সেপ্টেম্বর দা এমএসসি অ্যালাউ করছিল 60টা অ্যালাস্কার স্যালমন কোম্পানিকে টু লেবেল দেয়ার প্রোডাক্ট ইউজিং এমএসজি লোগো। আর যে নিয়ম মেনে ফিশিং করে সেটা প্রমাণ করার জন্য অ্যালাউ করছিল 60টা ফিশারিজ কোম্পানিকে যে তাদের প্রোডাক্টের উপরে এমএসসি লোগো লাগাবে। আচ্ছা এখন 26 নম্বরটা এখানে বলতেছে এমএসসি অ্যানাউন্স দ্যাট দ্য আলাস্কা স্যালমন ফিশারি কোয়ালিফাই ফর সার্টিফিকেট, এদের 7 কোম্পানিজ ইমিডিয়েটলি গ্র্যান্ট করা হয়েছিল তাদের পারমিশন টু ডিসপ্লে এমএসসি লোগো অন দেয়ার প্রোডাক্টস। এদের এমএসসি লোগো মিলছে, এই কারণে আমি এটা আনসার দিছিলাম ফার্স্ট। ওভারঅল দেখছেন যে 21 নাম্বারটা আপনাকে সবচেয়ে বেশি প্যারা দিছিল। সবসময় আইএলটিএস এর যে কোনো প্রশ্ন সলভ করার সময় যে কোনো টাইপের প্রশ্ন, কথার কথা এইরকম যে কোনো টাইপের 4টা 5টা যে প্রশ্ন থাকবে তার মধ্যে প্রথমটা আর শেষেরটা আপনারা বাদ দিয়ে অন্যগুলো এগুলো আগে করবেন, স্যার তারপরে একটা কোশ্চেন ছিল জি জি। স্যার 25 নম্বরে কোশ্চেনে যে 1999, এটা তো স্যার প্যাসেজে কোথায় লোকেট করলাম স্যার? এটা